দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলবো অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে, কথা বলবো দেশের সুশাসন এবং অর্থনীতির বিভিন্ন সূচকের গতি প্রকৃতি নিয়ে। দর্শক, আমাদের আজকের বিষয় অর্থ পাচার এবং দুর্নীতি এবং কিভাবে আমাদের পাচারকৃত অর্থ আমরা ফেরত নিয়ে আসতে পারি। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ফারুক মঈনুদ্দিন, তিনি ভাইস চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলবো তাদের সাথে, কিন্তু আমাদের সাথে একটি ছোট প্রতিবেদন আছে বাংলাদেশ টেলিভিশনের তৈরি করা, আমরা সেটা আগে দেখে নেব। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধি টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে কমপক্ষে 2 লাখ কোটি টাকা। টাকা পাচার হওয়া দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির GFI এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। আমাদের দেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচার হচ্ছে প্রতি বছর। বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরি হয়েছে, সেখানে তো বাংলাদেশ ব্যাংকের তখন যে সর্বোচ্চ কর্তৃপক্ষ ছিল, তাদের দায় কিন্তু আমরা তখনও বলেছিলাম। সেটাকে কিন্তু আসলে পরবর্তীতে যে কমিশন করা হয়েছিল, অনুসন্ধান করা হয়েছিল, ফাইন্ডিং, সেটা কিন্তু জনগণ জানতে পারেনি। সেটা একটা চ্যাপ্টার। এটা কোনো মহলকে সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছিল নাকি অন্য কি বিষয় ছিল, সেটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু সার্বিকভাবে দেশ থেকে যে অর্থ পাচার সহ যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এইটি ফেরত আনাটা অবশ্যই সম্ভব, কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া। যে দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশের সাথে আমাদের যাতে আন্তর্জাতিক যে দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, তারাও তাই পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনা সহ যারা পাচার করেছেন, পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে দেশে ফিরে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, তাদেরকে আইন অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী কিন্তু তাদের যে অর্থ পাচার করেছেন তার 3 গুণ শাস্তি হওয়ার কথা, 14 বছর কারাদণ্ড হওয়ার কথা, সবই সম্ভব। তবে এটার জন্য লাগবে সৎসাহস, দৃঢ়তা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ, ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন আছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে, গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন, সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, অর্থ ফিরিয়ে আনা ততটা সহজ না হলেও এ বিষয়ে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে আমি টাকা নিয়ে গেলাম প্যানামায়, সেটা অবৈধ পথে গেল। কিন্তু প্যানামা থেকে আমি টাকা ট্রান্সফার করলাম ক্যানাডায়, সেটা বৈধ পথে গেল। তাহলে তো ক্যানাডার গভর্নমেন্ট বলে, এটা তো আমার কাছে যেটা এসছে সেটা তো সাদা টাকা, এ তো কালো টাকা না। তখন তো আপনাকে প্রমাণ করতে হবে যে যেই টাকাটা আপনার দেশে বৈধ পথে ঢুকেছে, এটা আসলে আমার দেশ থেকে আমাদের টাকা অবৈধ পথে বেরিয়ে গেছে। এটা আপনাকে প্রমাণ করতে হবে যে ওই একই টাকা কোথায় দিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে গেছে। এইটা যদি আপনি প্রতিটা পয়েন্টে আপনি যদি বিশ্বাসযোগ্য তথ্য, যেটা আদালতে গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করতে পারেন, তাহলে ওই দেশের আইন ব্যবহার করে ওই দেশের আদালতেই তাদের বিচারের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা হয় যে যারা আছে তাদেরকে দেশে নিয়ে আসা ডিপোর্টেশনের মাধ্যমে, সেটার জন্য আবার ডিপোর্টেশন করার এক্সট্রাডিশনের চুক্তি থাকতে হবে। এটা কঠিন, এটা সময় সাপেক্ষ, তবে অসম্ভব না। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন যুক্তরাজ্যে 150 মিলিয়ন পাউন্ডের সম্পত্তির অর্থের তহবিলের উৎস শনাক্ত করতেও কাজ করছে সরকার।
এই সম্পদ যেন পুনরুদ্ধার করা যায় সেই লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমরা এখন মূল আলোচনায় যাব। আমি প্রথমেই তৌহিদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক ধরনের হিসাব তো আমরা শুনেছি, আমরা 2 লাখ কোটি টাকার একটা সংখ্যা শুনছি, আমরা এর আগে শুনেছি যে আমাদের এক সময় আমরা যেটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তারা একটা হিসাব নিয়মিত দিতেন, সেটা অনেক বেশি বাণিজ্য নির্ভর অর্থ পাচারের কথা আমরা বলতাম। এটা বছরে $4-5 বিলিয়ন ছিল, এটা বাড়তে বাড়তে এক সময় $9 বিলিয়ন কাছাকাছি পৌঁছালো। তারপরে এটার আর এস্টিমেট পাওয়া যায়নি 2015-র পরে। একটা বড় কারণ ছিল বাংলাদেশের থেকেই তথ্য দেওয়া হতো না, যে কারণে এই এস্টিমেটগুলো করা যেত না, সেগুলো আমরা জানি। আসলে আপনাদের হিসাব কি বলে, যে আপনার কি মনে হয় যে কত টাকা হতে পারে যে এই বাংলাদেশ থেকে চলে গেছে? এত বছর ধরে আসলে অর্থ পাচার কি পরিমাণ হয় এটা আসলে কোয়ান্টিফাই করা হয় নাই। বাংলাদেশ থেকে আসলে সেরকম কোনো কাজও হয় নাই। একটি মাত্র কাজ গ্লোবালি হতো, সেটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, যেটা আপনি যেটা বললেন যে 2015 সালের পরে আসলে বাংলাদেশ সেখানে কোনো জিএফআইও আসলে সেই হিসাবটা করতে পারে নাই। কারণ আমরা যেটা দেখি যে 2009 থেকে 2021-এর একটা রিপোর্ট ওরা পাবলিশ করে, সেখানে হচ্ছে বাংলাদেশের ডাটা 2014 সালের পরে আর নাই। হ্যাঁ, কারণ 15 সালের পরে আর ডাটা আমরা দেই নাই। কারণ হচ্ছে এটার একটা বড় সমস্যা হচ্ছে যে জিএফআই যে ডাটার ভিত্তিতে এই হিসাবটা করে সেটা হচ্ছে কমট্রেডের ডাটা, ইউএন কমট্রেডে বাংলাদেশ জাতিসংঘের যেটা বাণিজ্য ভিত্তিক ডেটা। এখন এটাই আবার পুরোটা না, ওখানেই হচ্ছে যে আমাদের প্রায় টোটাল ট্রেডের প্রায় 17%, 17.5%-এর মতো টাকা ধরা হয় যে এটা বাণিজ্যের আড়ালেই অর্থ পাচার হয়ে থাকে। এখন এটাই কি মূল? এটা তো না। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশে যারা বিদেশিরা কাজ করেন তারা একটা বড় অংশ টাকা দেশের বাইরে নিয়ে যান তাদের বেতনের অংশ হিসাবে, এবং সেটাও আবার ডিক্লেয়ার্ড মানি না, যেটা ডিক্লেয়ার্ড করা হয় না। তারপরে ধরেন বিভিন্ন ধরনের বিল, মানে আমি যখন কোনো আমাদের যারা বিদেশে যারা মেডিকেল এবং এডুকেশনের জন্য যান তারাও একটা বড় অংশ টাকা হাতে হাতে নিয়ে যান। এটাও কিন্তু ডিক্লেয়ার্ড না যে আপনি টাকাটা কার মার্কেট থেকে সংগ্রহ করে আপনি নিয়ে চলে যাচ্ছেন। সো ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো যদি বলেন, মানে লিগ্যাল চ্যানেলে টাকা যাওয়ার পরিমাণটা আসলে কত, এটা আসলে খুব অনুমান করাটা খুব মুশকিল। বাট এটা এখন যে আমাদের যে ইকোনমির সাইজ এবং যে আমাদের যে অন্যান্য ইনফর্মাল ট্রেড, এগুলি সব কিছু মিলে এটার প্রায় পরিমাণ অনুমান করা হয় যেটা 16 থেকে 20 বিলিয়ন ডলারের মাঝামাঝি কোনো এক জায়গায় আছে। এইটা আমরা বলি যে আমরা অর্থ পাচার নিয়ে অনেক কাজ করছি, অর্থ পাচার নিয়ে অনেক, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট হয় নাই যে আসলে কোন কোন পথে কত পরিমাণ অর্থ কিভাবে পাচার হচ্ছে। এটা ফার্স্ট জরুরি। আপনি ফার্স্ট কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করেন, প্রবলেমটা কত বড় এইটা তো আগে আইডেন্টিফাই করা জরুরি। এটা যখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোন জায়গায় এমফেসিস দিলে কোন জায়গায় বড় অংশ আমি বন্ধ করতে পারবো। বড় একটা জায়গা আপনি হয়তো বলেন নাই, কিন্তু আপনার কথার ভিতরে ছিল, এটা হলো হুন্ডি। আমরা খুবই সাধারণভাবে বলি যে হুন্ডির মাধ্যমে অনেক টাকা পাচার হয়। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে মার্কেট সাইজটা বললাম, যে এটা কিন্তু আমাদের এক ধরনের, আমরা যেহেতু আমাদের যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের যে রেগুলেশন আছে সেই রেগুলেশনের ভিতরেই আমরা একটা মার্কেট তৈরি করে ফেলেছি, যে আমরা যেহেতু এই মার্কেটের ভিতর দিয়ে যারা যাচ্ছে না তারা এই বড় একটা মার্কেট তৈরি করেছে, হুন্ডির মার্কেট। যেমন আপনি আন্ডার ইনভয়েসিং করছেন, 10-15 বিলিয়ন ডলারের আন্ডার ইনভয়েসিংয়ের তথ্য আসছে, এস্টিমেশন করা হচ্ছে। তো এইটা কিভাবে হচ্ছে, এই বাকি অর্থটা কিভাবে যায়? পুরোটাই হুন্ডির মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। এখন এই টাকাটা আবার কিভাবে আমাদের, মানে এটা আমরা কিভাবে এত টাকা, বিপুল পরিমাণ টাকা হুন্ডি হচ্ছে, বিকজ অফ আমাদের একটা বড় অঙ্কের রেমিটেন্স আসে আমাদের দেশে। সো রেমিটেন্সটা আমার বৈধ চ্যানেলে যত না আসে তার চেয়ে একটা বড় অংশ কিন্তু এই মানে এই যে হুন্ডির যে ডিমান্ড এটা ফিল আপ করার জন্য চলে যায়। সো একটা বড় মার্কেট তৈরি হয়েছে, যে মার্কেটটা আসলে ডিমান্ড এবং সাপ্লাইকে রেগুলারলি। নিশ্চয়ই, মানে এটা তো অবশ্যই। আমি এখান থেকে যদি টাকা আসলে আমরা যখন বলি অর্থ পাচার হয়, যেটা বড় একটা সমস্যা থাকে সেটা হলো যে আমরা যে ফিজিক্যালি তো আর মানি ট্রান্সফার হচ্ছে না, কেউ তো ডলার ব্যাগে করে নিয়ে যাচ্ছে, এটার পরিমাণ কম। আপনি কেউ বলেছেন হাতে হাতে করে নিয়ে যায়, কিছুটা আছে, যেমন ক্যাপিটাল ফ্লাইটও একটা বড় অংশের আছে, ক্যাপিটাল ফ্লাইটও হয়, মূল তো হলো হুন্ডির মাধ্যমে হয়। এবং এইটা হলো আসলে আমার যে শ্রমিক ভাইরা বাইরে থেকে টাকা পাঠান, ওইটার টাকাটা বাইরেই থেকে যায়, আমরা এখান থেকে তাদের টাকা আবার দিয়ে দিই এখান থেকে অর্থ সংগ্রহ করে। ফারুক মনিউদ্দিন, বড় একটা আলোচনার ভিতরে সবসময় অর্থ পাচার পৃথিবীর যেখানেই আলোচনা হোক, একটা বড় আলোচনার ভিতরে থাকে যে ব্যাংকিং ব্যবস্থার একটা, এটার ভিতরে একটা ভূমিকা থাকে।
তো ব্যাংকিং ব্যবস্থার যেই সুশাসনের জায়গা আছে বা গভর্নেন্সের যেটা আমরা বলি, রেগুলেশনের কথা বলি, শেখারকে মানে কি ধরনের মানে পরিস্থিতি আমার এই প্রক্রিয়াকে থামাতে ব্যর্থ হচ্ছে? আমাদের দেশ থেকে যে আমরা যে পাচার হয় সেটাকে সুটকেস কিংবা ব্যাগে করে ডলার নিয়ে যাচ্ছে না, তাহলে কিভাবে হচ্ছে? এক সময়কার আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান, সিটিং চেয়ারম্যান তখন যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের দেশে 60% বেশি পাচার হয় বাণিজ্যের মাধ্যমে, তার মানে ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা হয় আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে। এবং ইম্পোর্টাররা কী করে, ইম্পোর্টাররা ট্যাক্স শুল্ক কম দেওয়ার জন্য তারা আন্ডার ইনভয়েসিং করে, সেই টাকাটা তারা হুন্ডির মাধ্যমে পাঠায়, সুতরাং এটা একদিকে পাচার হচ্ছে। আবার উল্টাটাও হচ্ছে, হয়তো ঠিকভাবে এলসি খোলা হচ্ছে কিন্তু মাল দেশে ঢুকছে না, সেটাও পাচার হয়ে যাচ্ছে। আবার এক্সপোর্টের ক্ষেত্রে তাই হয়, যা দামে বিক্রি করার কথা আমি তার চেয়ে কম দামে বিক্রি করছি, বাকি টাকাটা বাইরে থেকে যাচ্ছে, আমার গুডস বাইরে চলে যাচ্ছে, আমার সেই পরিমাণ ডলার আমাদের দেশে আসেনি, এইভাবে পাচার হচ্ছে। এটা তো ব্যাংক ব্যবস্থা, তো এটা ধরতে পারা উচিত। এখন এই পাচার রোধের জন্য কিংবা ট্রেড বেসড মানি লন্ডারিং কিংবা ট্রেডের মাধ্যমে কোনো পাচার হচ্ছে কিনা তার জন্য কিছু রেগুলেশনস এবং গাইডলাইন্স দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে বিদেশি যে এক্সপোর্টার তার উপরে একটা ক্রেডিট রিপোর্ট নেওয়া, তারা কেমন প্রতিষ্ঠান তারা, এক। দুই হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু যে প্রাইসটা দিচ্ছে আমাকে কোট করে দিচ্ছে, মানে আমার প্রফর্মা ইনভয়েস বলি কিংবা ইন্ডেন্ট বলি, সেটিকে আবার যাচাই করার বিষয় আছে। আজকালকার যুগে বাজার, ইন্টারন্যাশনাল মার্কেট যাচাই করা কোনোভাবেই কঠিন কিছু না, এটা যে কেউ যদি সদিচ্ছা থাকে তারা কিন্তু। একটু ব্যাখ্যা করে বলেন যে কিভাবে আসলে এটা খুব সহজেই করা? খুব সহজে করা হচ্ছে, মনে করেন একটি প্রতিষ্ঠান থেকে আনা হচ্ছে, সে একটা প্রাইস কোট করে আমাকে ইন্ডেন্ট কিংবা প্রফর্মা ইনভয়েস দিল, আমি এই যে প্রাইস যেটা দিল, ইউনিট প্রাইস যে কোনো কমোডিটি, সেই কমোডিটির আসলে প্রাইস কত এখন ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা কিন্তু যাচাই করা সম্ভব। অনেকগুলো সংস্থা আছে, তাদের মাধ্যমে যাচাই করা সম্ভব। ব্যাংকগুলো যদি একটু ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে, সেটা বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে এই প্রাইসটি ঠিক কিনা। বাংলাদেশে কি এটা করা হয়? বাংলাদেশে করা অধিকাংশ ক্ষেত্রে করা হয় না বলে এটা সম্ভব হচ্ছে। এটা যদি করা হতো, সবগুলো ব্যাংক যদি এই কাজটা করতো, তাহলে কিন্তু আজকে এই যে আমরা যেটা নিয়ে আলাপ করছি সেই আলাপ করার প্রয়োজন পড়তো না। আমি তাহলে জিজ্ঞেস করি, এই যে করা হচ্ছে না, ব্যাংকগুলো করছে না, এটার কারণ কি? মানে আমার সক্ষমতা নাই, নাকি আগ্রহ নাই, নাকি আমি ইচ্ছা করে করছি না যেন এটাকে আমি ফ্যাসিলিটেট? প্রথম কথা হচ্ছে আমার রেগুলেটর আছে, আমাদের দেশে বেশ কিছু সুশাসিত ব্যাংক আছে, তাদের টোটাল ট্রেড সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়। এটা কোনো শাখার উপরে এটা নির্ভর করে না, পুরা সবগুলো শাখার সেন্ট্রালাইজড সিস্টেম আছে, তারাই কিন্তু এটা যাচাই বাছাই করতে পারে যে প্রাইস ঠিক আছে কিনা। এবং সেটা যে কমপ্লায়েন্ট ব্যাংকগুলো আছে তারা কিন্তু এটা করে ফেলেছে অলরেডি, যেটা শাখার উপরে রাখা হয় নাই। একটা শাখাকে যদি আপনি দায়িত্ব দেন, সেই শাখা এলসি খুলে দিতে পারে, হেড অফিস কিংবা সেন্ট্রাল সিস্টেমের মধ্যে আসতে হবে না। সেখানে কিন্তু আপনার অনেকগুলো লুপহোলস থাকতে পারে, একটি শাখার উপরে কন্ট্রোল থাকে না। একটা সেন্ট্রালাইজ ব্যবস্থা, সেন্ট্রালাইজ ব্যবস্থা বেশ কিছু কমপ্লেন্ট ব্যাংক আছে, আমার ব্যাংকও আছে, আরও বেশ কিছু ব্যাংকে সেন্ট্রালাইজ সিস্টেম আছে। সুতরাং শাখা চাইলেই যে তারা করতে পারবে তা না, ওখানের মধ্যে স্ক্যানারের ভিতর দিয়ে যাবে, কোনো ব্যত্যয় হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল সিস্টেমই দেখে নেবে। তো এই ব্যাপারগুলো যদি করা যায় তাহলে হয়তো হতো, কিন্তু অধিকাংশ ব্যাংকের কিন্তু এই সিস্টেমটা নাই, সেটি ইমিডিয়েটলি করা উচিত। এটা করলে কিছু বাংলাদেশে এখন কতগুলো ব্যাংক আছে? 64টা ব্যাংক। আপনার এমনি বল্ক পার্ক, হ্যাঁ, আপনার এখন আমি আটকে দিচ্ছি না, না ঠিক আছে, কতগুলো ব্যাংকের নাই এরকম আপনার মনে হয়? আমার জানা মতে তো মানে অর্ধেকের চেয়ে বেশি ব্যাংকের নাই এটা। আচ্ছা, এবং তাদের যেহেতু নাই, তাদের ইচ্ছা থাকলেও এটা তারা এটা এখন কথা হচ্ছে এটা বাধ্য করা উচিত তাদের। এখানে আরেকটি কথা বলতে চাই, এখানে স্টেক হোল্ডার কিন্তু ব্যাংক না, একটা এক্সপোর্ট ইম্পোর্ট পুরো ট্রানজ্যাকশনে দেয়ার আর মেনি স্টেক হোল্ডার্স। ব্যাংক ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার। এনবিআর আছে, আপনার বিজিবি আছে, কোস্ট গার্ড আছে, তার মানে কাস্টমস ডিপার্টমেন্ট আছে। সুতরাং সবাই তো সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমি ফেরত আসবো এটা যে কিভাবে এই কৌশলের মধ্যে রয়ে অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশে এটার একটা কৌশলপত্র আছে। দর্শক, আমরা এই আলোচনা জারি রাখবো, এখন একটা বিরতি নিচ্ছি, কিন্তু আমরা ফিরবো, আমরা জানবো যে কাদের উপর দায়িত্ব ছিল এই অর্থ পাচার রোধের। এবং ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমাম। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আমরা কথা বলছিলাম আমাদের অর্থ পাচার এবং এই পাচারকৃত অর্থ আমরা কিভাবে ফেরত আনতে পারি সেই বিষয়ে। ফারুক ভাই, আপনি কথা বলছিলেন যে শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংক, তাদের মাধ্যমে তো অর্থ পাচার রোধ করা যাবে না, অনেকগুলো প্রতিষ্ঠানের ভেতরে এটা থাকবে। আমি সেই অনুযায়ী সেইখান থেকেই আমি ফেরত আসবো আপনার কাছে। কিন্তু আমি তহিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে একটা কৌশলপত্র তো ছিল দু দফায়, আমরা অ্যান্টি মানি লন্ডারিং, এবং সেখানে অনেকগুলো স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা ছিল। বাংলাদেশের ব্যাংকগুলো আসলে কেন এই ব্যবস্থাটা এখনও অ্যাডপ্ট করে নাই, এটা একটা বড় প্রশ্ন। এটার একটা বড় জায়গা হচ্ছে যেমন ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনওডিসি মিলে তারা কিন্তু জিএফআইয়ের সাথে করে জিএফ ট্রেড নামের একটা ড্যাশবোর্ড তৈরি করেছে, যেটা শুধুমাত্র তৈরি করা হয়েছিল রেগুলেটরি বডিগুলোর জন্য, যেমন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, যেমন এনবিআর, কাস্টমস, এবং যে কোনো ব্যাংক চাইলেই তার আমাদের যেরকম সিআইবি করার ব্যবস্থা আছে, যে আপনি সিআইবি রিপোর্ট নেবেন। সিআইবি রিপোর্টটা একটু ব্যাখ্যা করে বলেন। যেমন ধরেন কারো যখন ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে তখন সে বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্ট নেয়, যে তার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর থেকে একটা রিপোর্ট, যে আমার ঋণের তথ্যগুলো একবারে দেখে ফেলতে যে আপনি ঋণ দেওয়ার জন্য উপযুক্ত কিনা, বা আপনার কোনো ঋণ খেলাপি আছে কিনা, কোথায় কোথায় কোন কোন প্রতিষ্ঠানে তার আমার ঋণের হিস্ট্রি। সো এইটা যখন নেওয়া হয়, এটা কিন্তু বাধ্যতামূলক ঋণ দেওয়ার ক্ষেত্রে। এটা যেমন নেওয়া হয়, এইটা কিন্তু সেম এই একই জিনিস করা যায় আপনি যদি জিএফ ট্রেডের ডাটা ইউজ করেন। সেই ডাটাটা কীরকম, যে আপনি যখন একটা পণ্য কিনলেন, জিএফ ট্রেডে গত 12 বছরের বা গত আপনি যদি ধরেন 1 বছরের এই পণ্যর কত দাম, এভারেজ দাম কত ছিল, এই এভারেজ দামের একটা কিন্তু সার্টিফিকেশন আপনি ওখান থেকেই নিতে পারেন। আমরা যেহেতু এটা আমার একটা সার্ভিসটা আমাদের সকল প্রতিষ্ঠান কেন এখন পর্যন্ত এটা নেয় না বা এটা কেন ইউজ করে না, শুধু এই প্রতিষ্ঠানটা না, আরও অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা এই বিজনেস ইন্টেলিজেন্স দেয়, যে আপনি যদি ফরওয়ার্ড বাইংও করেন, ধরেন ব্যাকএন্ডেও যদি বাইং করেন, যে সবগুলো মানে সরকারি প্রতিষ্ঠানের কাছে এই সার্ভিসটা নেওয়া উচিত, কিন্তু নেয়নি। এখন হচ্ছে 2টা প্রতিষ্ঠানের কাছে আমি মনে করি যে এটা নেওয়াটা যৌক্তিকভাবে জরুরি ছিল। একটা হচ্ছে আপনি যখন ইম্পোর্ট করতে যাচ্ছেন, আপনি যে তাকে ভ্যালুয়েশন করছেন যে পণ্যটা এত দরে কেনা হচ্ছে, এটা যেমন ব্যাংক প্রথম কথা হচ্ছে তাকে ভ্যালিডেট করার কথা, যে এটা রাইট পারচেজ, বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে। এবং তারপরে এটা চেক করার কথা এনবিআর, কারণ হচ্ছে সে যখন পণ্যটা রিসিভ করে পোর্টে, কারণ হচ্ছে ওটার উপরে ট্যাক্সের ইস্যু আছে। সো ওটা যদি ট্যাক্স এক্সেমশনও পায়, কিন্তু তার হচ্ছে যে ওই যে ট্যাক্স এক্সেমশন পাচ্ছে ওটার প্রতি কত ভ্যালু গেল, এটা কিন্তু তার হিসাব করার কথা অবশ্যই। অ্যান্ড এরপরে এটার মানি যখন রিসিভ হচ্ছে, এই ভ্যালুটা রাইট কিনা, এটা সেন্ট্রাল ব্যাংকেরও কিন্তু দায়িত্ব পড়ে। এখন এই যে 3টা বডি, এই 3টার বডির মানে এটা চেক করাটা একটা আমার কাছে মনে হয় যে এটা সিআইবি রিপোর্ট যেরকম আমরা এখন বাধ্যতামূলক, এটা থাকাই উচিত ছিল, বাধ্যতামূলক করা উচিত ছিল। এখন এটা আমরা কেন করি না আমরা জানি না, এটা কিন্তু অ্যাভেলেবল গ্লোবালি, এটা অ্যাভেলেবল। এই সংস্কারের আলোচনা চলছে, একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, একটা তো হচ্ছে যে পাচারকৃত অর্থ আমি ফেরত আনবো, সেইটা তো আমার একটা চিন্তা, কিন্তু আর যেন পাচার না হয় সেইটার একটা বড় সংস্কার কি এটা হতে পারে, যে পাচার এইটা আমি বাধ্যতামূলক করে দিব? যারা এই বিষয়টা বাস্তবায়ন করবেন, যেমন বাংলাদেশ ব্যাংক, যেমন এনবিআর, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে সরকার, ওভারঅল সরকার, তাদের কি রাজনৈতিক কমিটমেন্ট আছে কিনা, বা তারা এটাকে ফ্যাসিলিটেট করছে কিনা। এখন কথা হচ্ছে আপনি সিস্টেমটাই যদি এই পুরো প্রসেসটাকে ফ্যাসিলিটেট করে, আপনি এটা আটকাতে পারবেন না, আপনি যতই নিয়ম কানুন করেন। এখন কোনো একটা ব্যাংকে বললো যে এটা তোমাকে নিতে হবে, সে একটা ফলস ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দিল। এখন এটার একটা সিস্টেম বের করতে হবে যাতে সে এটা ফাঁকি দিতে না পারে। এই টাকা ফেরত আনার ক্ষেত্রে যে কৌশলপত্র করেছি, সেখানে আসলে আমরা গত 10 বছরে আমরা এখন পর্যন্ত প্রথমে এটার ফোকাস ছিল হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস, বিএফআইও এটা লিড করতো একটা সময়, মূলত হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এমএলআরগুলো যায়, তারপরে সেটাতে যুক্ত হলো বিএফআইও, একটা সময় এটা চলে আসলো বাংলাদেশ ব্যাংকে, তারপরে সেটা নিয়ে যাওয়া হলো ফরেন মিনিস্ট্রিতে। এখন এই যে সংস্থাগুলোর মধ্যে কোঅর্ডিনেশন যে এবং কে লিড করবে, কে আসলে জিনিসটা, এগুলো অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু আসলে এই শুধুমাত্র এই যে সমন্বয়হীনতা। আমার মনে আছে 2টো কৌশলপত্র হয়েছিল, অ্যাকশন প্ল্যান করা হয়েছিল, কার দায়িত্ব এটাও করা হয়েছিল, কিন্তু সেগুলোর বাস্তবায়ন আসলে মানে কেউই ফলো আপ করেন নাই বা এটাকে করেন নাই, এটা একটা জায়গা ছিল। আর কোনোদিন আমি যেটা জানার জন্য যে আসলে যদি আমরা এইটা করতে চাই, অবশ্যই এটা একটা সংস্কার ব্যাপার। আমি 2টো প্রশ্ন আপনাকে রাখছি। একটা হলো এই যে
এত সংস্কারের জন্য বিভিন্ন আমরা যে ঋণও নিচ্ছি, IMF বা নিচ্ছি, তাদের অনেক ধরনের কন্ডিশনের কথা আমরা জানি। এই ধরনের কন্ডিশন না থাকাটা এটার ঘাটতি কিনা, এটা হলো এক। দ্বিতীয় হলো যে এটা অ্যাফোর্ড করতে পারা কি অনেক কঠিন হবে ব্যাংকগুলোর জন্য, নাকি এটা আসলে এমন কোনো ব্যাপার না? IMF এর ঋণের শর্তের কথাই বলেন, সেই ব্যাপারে আমার দুটা কথা আছে। সেটা প্রথম কথা হচ্ছে যে দেখেন আমাদের যে IMF যে লাস্ট ঋণটা বাংলাদেশে দিচ্ছে, সেগুলো এখন কিস্তি হিসাবে দেওয়া হচ্ছে। বেশ কিছু তারা স্টেজেস ছিল যারা বিভিন্ন ট্রান্সে এটা ডিসবার্স করবে, তার জন্য বেশ কিছু শর্ত দেওয়া ছিল। সেই শর্তগুলো অধিকাংশ বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ এগুলো পরিপালন করতে পারেনি, কিন্তু IMF কিন্তু অর্থ ছাড় দিয়ে গেছে। সুতরাং আমার এখানে অবজারভেশনটা এটা হচ্ছে, IMF কিন্তু তারা যেহেতু বাণিজ্যিকভাবেই তাদের এটা একটা ঋণ দেওয়াটা তাদের একটা বাণিজ্য, সুতরাং এটা সত্যি কথা। সুতরাং তারা দেখছে যে শর্ত পালন করছে না, যদি শর্ত পালন করতে আমি বাধ্য করি কিংবা শর্ত পালনের জন্য যদি আমি স্ট্রিক্টলি ডিসবার্স না করি, তো আমার লোনটা ডিসবার্স হবে না। সুতরাং তারা কিন্তু এই ব্যাপারে একটা লেনিয়ান ভিউ নিয়েছিল, সেই কারণে তারা কিন্তু কিস্তিগুলো দিয়ে যাচ্ছে শর্ত পালন না করা সত্ত্বেও। সুতরাং এটা আমাদেরই জাতীয়ভাবে এটাকে সামনে নিয়ে আসা। সুতরাং এখানে প্রথম কথা হচ্ছে এটা। সুতরাং এইসব শর্ত যে তারা দিবে, আমরা নিজেরা কেন করছি না, কেন IMF শর্ত আমাকে দিতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে কৌশলপত্রের কথা বললেন, CAB রিপোর্ট নেওয়া যদি ঋণ দেওয়ার আগে আমি বাধ্যতামূলক করতে পারি, তাহলে আমি এটা কেন বাধ্যতামূলক করছি না? এবং এটা এই যে ফলস রিপোর্টের কথা তো হিসেবে বলছেন, ফলস রিপোর্টের প্রশ্ন না, আমি তো CAB-তে আমি সরাসরি বাংলাদেশ ব্যাংকের সাথে আমার আছে, আমি সোজা গিয়ে ওদের সিস্টেমের মধ্যে ঢুকে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি ওখানে ওদের ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমাকে এনাবল করা হোক। টেকনিক্যালি এইটা একটা বড় জায়গা আছে, আমি সেটা করছি। আমি আরেকটা যেটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে খুবই বড় আলোচনার ভিতরে আছে যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা তো খুবই ভঙ্গুর অবস্থায় আছে, এখানে অনেক লুটপাট হয়েছে। আপনি কি মনে করেন এইটার সাথে এই অর্থ পাচারের কতখানি যুক্ততা রয়েছে? অবশ্যই যুক্ত আছে। কারণ কথা হচ্ছে যে আমরা প্রথমে সবসময় সদিচ্ছার কথা বলছি, আমরা বারবার বলছি যে সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আপনার নিশ্চয় মনে আছে এইবারের আগের বাজেটে অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই যে অর্থ পাচার যারা করে তাদের বিষয়ে, তিনি বলেছিলেন যে অর্থ পাচার কারা করে আমার জানা নেই, আপনারা আমাকে তালিকা দিন। এটা একটা জাতির সাথে তামাশা ছিল, তাই না? এটা কি কেউ বিশ্বাস করবে যে অর্থ পাচার কারা করছে আমরা জানি না, এই তালিকা দিতে হবে সাংবাদিকদেরকে কিংবা কাউকে দিতে হবে, মানে তাহলে আমরা জানি না কেন? আচ্ছা, আমি তৌহিদ ভাইকে জিজ্ঞেস করি যে আসলে অর্থ পাচার কারা করছে। বেশ কিছু আলোচিত রিপোর্ট এরই মধ্যে আছে যে দেখবেন যে আমাদের যারা তৎকালীন সরকারে যারা অনেকেই ছিলেন, তাদের একজনের নাম তো আমরা সবাই জানি, এবং আল জাজিরার ইনভেস্টিগেশনে বিপুল পরিমাণ প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আমরা দেখেছি। তো এই প্রথম কথা হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ উনি আসলে কিভাবে করলেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন এটা আইডেন্টিফাইড না যে এইটা এই বাংলাদেশ থেকেই ওখানে গিয়েছে, কিন্তু ওনার যেই পরিমাণ $675 মিলিয়ন যে প্রপার্টি ইনভেস্টমেন্ট, যেটা আল জাজিরার ইনভেস্টিগেশনে উঠে এসেছে, এই বিপুল পরিমাণ অর্থ আসলে পাচার করা ছাড়া অন্য কোনো উপায়ে করা সম্ভব কিনা, এত দ্রুত সম্ভব, মানে যেটা হচ্ছে 2010-এর পর থেকে আপনি গত 14 বছরে উনি বিপুল পরিমাণ প্রপার্টি তৈরি করেছেন, ইনভেস্টমেন্ট করেছেন। এইটা আসলে পরীক্ষা করে যারা এজেন্সি আছে তারা এটা খুব ভালো করে দেখবে, বিকজ অফ এটা এখন এক্সপোজড কেস। এরকম একটা বা দুটো কেস না, এরকম অনেক কেস আছে। আমরা জানতাম যে পাচার হচ্ছে, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য কেসেস। সো হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা অনেকগুলো আলোচনার কথা জানি, বেগমপাড়ার কথা জানি, আমরা UAE-তে দুবাইতে বিপুল পরিমাণ প্রপার্টি মার্কেট ইনভেস্টমেন্টের কথা জানি, যার কিছুটা নজির আমরা আল জাজিরা ইনভেস্টিগেশনে দেখেছি। UK মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, এমনকি মানে আমি দেখেছি যে গত সরকার মানে সংসদেও এটা আলোচনা হয়েছে যে কারা নিয়ে গেছেন, সরকারি আমলারা নিয়েছেন না রাজনীতিবিদ নিয়েছেন, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কারা কারা নিয়েছে, তিনি বলেছেন। আচ্ছা, সেই সরকার কিন্তু আবার একটা তালিকার খোঁজখবর নিয়েছে কানাডা এবং অন্যান্য, তখন কিন্তু আবার বলেছে যে পলিটিশিয়ানের চাইতে যারা আমলারা অনেক বেশি ওই তালিকায় প্রাধান্য ছিল। এখন এই কি যারা ওনারা জানতেন যে কে নিয়েছে, এখন তালিকা যেহেতু ছিল তারা নিশ্চিত জানতেন। এখন কেন ওনারা ব্যবস্থা নেন নাই, এটা আমরা তো বলি সবসময় যে
রাজনৈতিক সদিচ্ছা যদি থাকতো তাহলে আপনি সেটা আটকানোর ব্যবস্থা করতে পারতেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যখন বাংলাদেশে ফরেক্স রিজার্ভ পড়তির দিকে ছিল, খুব ক্রাইসিস হচ্ছিল, আমরা কিন্তু নেসেসারি আইটেম ছাড়া, এসেনশিয়াল আইটেম ছাড়া অনেক আইটেমে ইম্পোর্টটা আমরা নিরুৎসাহিত করছিলাম। তখন সেন্ট্রাল ব্যাংক গভর্নর বললেন যে উনি বেশ কিছু উদাহরণ পেয়েছেন যেগুলোতে ওভার প্রাইসিং করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 8 গুণ, 10 গুণ, 20 গুণ পর্যন্ত। তো হঠাৎ করে ওনারা এটা ধরতে পারলেন, গত 10 বছর ধরে কেন পারলেন না? এই ঘটনাটা তো ঘটছিল, একদিন ধরে ঘটছে না, ওইবারই প্রথম ঘটে নাই। তার মানে হলো যে এটা আসলে সিস্টেমেটিক ছিল, মানে আমরা ব্যাংকিং সিস্টেমে এরকম একটা সিস্টেম তৈরি করে ফেলেছিলাম যে আমরা এই বাণিজ্যের আড়ালে এইভাবে করে আসলে আমরা অর্থ পাচার করব, বা আমরা করছি, এবং এটার একটা সিস্টেম তৈরি হয়ে গেছিল। নিঃসন্দেহে এই সিস্টেম তো অবশ্যই এখন ভাঙার কথা আমরা আলোচনা করেছি। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফেরত আসব, জানার চেষ্টা করব যে আমাদের পাচারকৃত সম্পদ আমরা ফেরত আনতে পারবো কিনা। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। আমাদের দেশ থেকে যে কোনো বৈধভাবে টাকা নিয়ে গিয়ে বাইরে গিয়ে সম্পত্তি কেনা যায় না, এটা সবাই জানার কথা। যেসব দেশে যাচ্ছে, যেসব 4-5টা দেশের কথা রিপোর্টে এসছে, সেসব দেশে যখন মানুষ প্রপার্টি কেনে, আমার কাউন্টারপার্ট সরকার তারা কি কখনো প্রশ্ন করেছে যে বাংলাদেশি বংশোদ্ভূত লোক তিনি কিভাবে বাংলাদেশ থেকে ওইখানে গিয়ে সেই সব দেশে গিয়ে সম্পত্তি কিনছেন? এই প্রশ্নগুলো তারা কখনো করেনি। এখন যেটা সম্ভব, আমি কেন বলছি সম্ভব, হচ্ছে যে আমি ঠিক সবসময় আইনি প্রক্রিয়া যে সবসময় হবে তা নয়। এখানে বেশ কিছু বিষয় আমি মনে করি যে আমাদের এখনকার যে সরকার আছে, সেই সরকারের যিনি প্রধান আছেন তার একটা আন্তর্জাতিক একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, হিউজ অ্যাকসেপ্টেবিলিটি, খুব রেসপেক্টেড একজন পার্সন তিনি ইন্টারন্যাশনাল এরেনাতে। আমি মনে করি যদি তিনি দ্বিপাক্ষিকভাবে যেই 4-5টা দেশের কথা আমরা বলছি, আমি মিডল ইস্ট বাদই দিলাম, আরও 4টি দেশ যারা সভ্য দেশ, উন্নত দেশ বলে তাদের আমরা মনে করি, সবাই সারা বিশ্বই মনে করে, তাদের সাথে যদি দ্বিপাক্ষিকভাবে আমরা কোনো কথা বলতে পারি, এটা আমি আইনের কথা বলছি না, আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং গুডউইল ব্যবহার করা। অনেক সময় কূটনীতি কিন্তু ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে, এটা সার্বিকভাবে গ্লোবালি অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা যদি এখন যদি সেই সদিচ্ছাটা আমরা দেখা যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি তার যে ইমেজ, তার যে অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে এই ব্যাপারে আমরা যদি দ্বিপাক্ষিকভাবে কথা বলি, তখন আইনের ব্যাপারগুলো হয়তো কিছুটা গৌণ হয়ে আসবে, কিংবা সেগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাবে। আপনি দেখেন সিঙ্গাপুর অথরিটি ভেরি রিসেন্টলি বাংলাদেশ সরকারের কাছ থেকে কিংবা বিএফএর কাছ থেকে কিছু তথ্য চেয়েছে বিশেষ একজন ব্যক্তির ব্যাপারে রিপোর্ট হওয়ার পরে। তার মানে তারাও কিন্তু এইসব ব্যাপারে আমাদের চেয়ে প্রোঅ্যাক্টিভ বলে মনে হচ্ছে। এবং সিঙ্গাপুরে গত বছর বেশ কিছু অবৈধ সম্পদ অর্জনকারীদের উপরে সিঙ্গাপুর বিদেশিদের উপরে তারা ক্র্যাকডাউন করেছিল, নগদ থেকে শুরু করে তারা বিশাল ক্র্যাকডাউন করে তারা কিন্তু এটা করেছিল। সুতরাং আমাদের এখন যেটা আমি মনে কীভাবে ফিরে আসা সম্ভব, প্রথম কথাটা আমি বললাম, আমাদের দ্বিপাক্ষিকভাবে কথা বলতে হবে। তৌহিদ ভাই, আপনি তো আমি যেটা জানার জন্য করেছেন যে আমাদের পুরনো অভিজ্ঞতা আছে টাকা ফেরত আনার, আমাদের এই অভিজ্ঞতা আছে টাকা ফেরত দেওয়ার। আসলে মানে এটা তো দিন শেষে এটা আইনি প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াকে পালন করার জন্য আমি জানি যে আপনি বলবেন যে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, এটা দরকার আছে, কিন্তু তার বাইরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কারিগরি জায়গাটি রয়েছে, সেই কারিগরি জায়গাটিতে আমাদের কতখানি গুরুত্ব দেওয়া উচিত? খুব বেশি দিন হয় নাই, 3-4 বছর আগেই আমরা প্রায় $1.5 মিলিয়ন অর্থ কিন্তু ইউকে গভর্নমেন্টকে ফেরত দিয়েছি। আমরা দুটো ওখান থেকে অবৈধ এসেছিল, আমরা ফেরত দিয়েছি। এবং আমরাও বাংলাদেশেও বেশ বড় অঙ্কের একটা টাকা আমরা কিন্তু সিঙ্গাপুর থেকে ফেরত নিয়ে এসেছি সিমেন্টসের মামলায়। তার মানে হলো এটা সম্ভব এবং এটার প্রমাণ আছে, এবং এটা বেশ ভালোই কাজ করে। কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এইখানে একটা বিষয় বলার প্রথম কথা হচ্ছে যে কত সময় লাগতে পারে, যেহেতু লিগ্যাল প্রসেস সময় লাগবে, কিন্তু আপনি প্রসেসটা রাইটলি করছেন কিনা। যেমন আমরা এখন কি করছি, আমরা এখন
অনেক দেশকে হঠাৎ করে MLA পাঠানো শুরু করেছি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পাঠানোর জন্য, যে আমি তথ্য চাই তার সম্পর্কে। প্রথম কথা হচ্ছে MLA পাঠানোর আগে আমার বাংলাদেশে এই ব্যক্তি সম্পর্কে বা এই কেসটা সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল কিনা, এটা হচ্ছে প্রথম। আমাদের কিন্তু আপনি যদি দেখেন স্টোলেন অ্যাসেট রিকভারির যে ওয়ার্ল্ড ব্যাংক এবং UNODC মিলে যে গাইডলাইন তৈরি করেছে, সেই গাইডলাইনে কিন্তু পরিষ্কার বলা আছে আপনি আসলে ফার্স্টে কী করবেন, তারপরে কী করবেন, তারপরে এরকম প্রায় 10টা ধাপ আছে। 10টা ধাপের মধ্যে 9ম ধাপ হচ্ছে MLA করবেন আপনি। তার মানে হচ্ছে এটাই কিন্তু প্রথম কন্ট্যাক্ট। MLA কিন্তু প্রথম কন্ট্যাক্ট না, আপনার প্রথম কন্ট্যাক্টটা হইতে হবে যে আপনি একটা প্রপার কেস তৈরি করতে পারছেন কিনা। আগে আমার দেশের ভিতরে এটা প্রমাণ করা যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনি প্রমাণ তো আরো পরে করবেন, যে আপনি মামলা করলেন, ইয়ে করলেন, কিন্তু প্রথম কথা হচ্ছে তার একটা প্রথম প্রাইমারি মানে জাস্টিফিকেশন তৈরি হতে হবে যে না, এই টাকাটা আমার এখান থেকে এই লোক, এই ব্যক্তি, ইনি এই জায়গায় নিয়ে গেছেন, আমরা যেটাকে প্রাথমিক তদন্ত বলি। প্রাথমিক তদন্ত। এখন এইটা করার জন্য যেই কাজ করতে হয় আমরা সেই কাজটা করি কিনা, নাকি আমরা মনে করেন জাম্প ইন করলাম। আমরা হঠাৎ করে, যেমন ধরেন আমরা এই যে জাম্পিং করছি তহিদ ভাই, এইটা কি আমরা আবেগে করছি না আমার কারিগরি জ্ঞান নেই এই জন্য? এইটা আমার ঠিক নাকি আমি ইচ্ছা করে করছি যেন এটা সাকসেসফুল না? এইটা দুইটা ইস্যু হয়। একটা হচ্ছে যে আমার উপর প্রচণ্ড চাপ, যেহেতু আমি একটা বড় এজেন্সি, আমাকে কিছু করে দেখাতে হবে, যেহেতু আমি এতদিন কিছু করি নাই। সো এইটার একটা চাপ হতে পারে। আবার একটা পারে কিছুটা অনভিজ্ঞতা হতে পারে যে না, আমার MLA করলেই বোধহয় কাজটা, আমার দায়টা অন্য জায়গায় চলে গেল, যে আমার MLA-র উত্তর দিচ্ছে না। এই প্রত্যেকটা ধাপ পেরিয়ে যখন কাজটা করবেন তখন কিন্তু ইজি, যদি আপনি প্রসেসটা মেনটেন করেন। কিন্তু আপনি যখন প্রসেসটা ভেঙে ফেলবেন তখন হচ্ছে যে আপনি আসলে প্রিপেয়ার্ড না। যখন আপনার কাছে বলছে যে আপনি বলছেন যে এই লোকটা আমার এখান থেকে টাকা নিয়ে গেছে, আপনাকে সেটা প্রমাণ করতে হবে, বা আপনি একটা প্রাইমারি কেস এস্টাবলিশ করতে হবে, মানে আমার আদালতে প্রমাণ করতে না। আপনি প্রথম কথা হচ্ছে আপনি আপনার কেসটা বলেন যে এই লোকটা আমার দেশি, বাংলাদেশি, এই লোকটা আমার এইখানে। আপনি যেমন আমরা বলি যে পলিটিক্যালি এক্সপোজ পারসন, পলিটিক্যালি এক্সপোজ পারসনরা যারা ক্ষমতায় আছেন বা যারা সরকারের অংশ ছিলেন, তারা কিন্তু পলিটিক্যালি এক্সপোজ পারসন হিসেবে খ্যাত গ্লোবালি। সো প্রত্যেক দেশে কিন্তু পলিটিক্যালি এক্সপোজ পারসনদের অ্যাসেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে এবং তাকে বিশেষ অডিটের মাধ্যমে যাইতে হয়। প্রত্যেকটা ব্যাংক যারা তাদেরকে ফাইন্যান্স করেন তাদেরকে কিন্তু ওইটা মেনটেন করতে হয়। যদি না করে তাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফাইন করা হয়। এখন আমি এই লোকটা যে পিইপি, এইটা আমি যেই দেশে আইডেন্টিফাই করেছি যে তার সম্পদটা করেছেন, আমি কি সেই দেশটাকে জানিয়েছি কিনা, প্রথম কথা হচ্ছে এটা। এবং জানানোর ক্ষেত্রে আমি পর্যাপ্ত ডকুমেন্টেশন করেছি কিনা, প্রাইমারি ডকুমেন্টেশন। এটা একেবারেই রিয়েল ডকুমেন্টেশন হইতে হবে না। এই প্রাইমারি ডকুমেন্টেশনটা করার পরে আমি আমার যথাযথ এজেন্সিকে জানিয়েছি কিনা। এখন পর্যন্ত গত 2 মাসে এই প্রক্রিয়া পালন করা হচ্ছে, এটাকে আপনি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হাফ হার্টেড আছে। কারণ আমরা অনেক ক্ষেত্রেই ধরেন পত্রিকার রিপোর্ট বা আমাদের ওই সক্ষমতাটা আছে কিনা সেটা নিয়ে আমার একটা ছোট প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে স্টোলেন অ্যাসেট রিকভারির ক্ষেত্রে কেস ফর্মালাইজেশনের একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে আপনি তথ্যগুলো ধাপে ধাপে সাজাবেন। এই তথ্যটা সাজানোর মতো ক্যাপাসিটি এবং সেই তথ্য ক্যাপাসিটি নিয়ে আমাদের সংস্থাগুলো কাজ করছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। একটা টাস্ক ফোর্স করা হয়েছে, আগে এটা বিএফআইর নেতৃত্বে ছিল, এখন এটা গভর্নরের নেতৃত্ব করা হয়েছে। টাস্ক ফোর্সে সঠিক লোকজন আছে। এক্সপার্টিজ উইদিন দিস এজেন্সিস, এর ভেতরেই যারা আছেন তাদের কাছ থেকে পাওয়া যাবে মনে করেন কিনা? আমি একদম 30 সেকেন্ড। আমার বিএফআইউর কথা আমি যেটা বলছি, আমার জানা মতো, আমি যেহেতু ব্যাংকে ছিলাম, বিএফআইউর এমন কোনো কর্মকর্তা নাই যারা বিদেশে একাধিকবার ঘুরে এসে ট্রেনিং নিয়ে এসছেন। আমরা তাদেরকে কাজে লাগাতে পারছি না, নাকি তারা যথাযথভাবে ট্রেনিং নেয় নাই, নাকি তারা কেবলমাত্র বিদেশ ভ্রমণে গিয়েছেন। সুতরাং আমি বিএফআইয়ের তাদের এটা স্পেশালাইজেশন এই ব্যাপারে আছে, আমি তাদেরকে টাস্কফোর্সে নিয়েছি কিনা, কিংবা তারা হ্যাঁ যদি নিয়ে থাকি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি পত্রিকায় দেখতে পাচ্ছি বিএফআইয়ের চিফের এখন ব্যাপারে যে কথাটা আসছে নিউজ পেপারে যেগুলো পাচ্ছি, তাহলে সেই বিএফআইয়ের আমি জানি না, মানে না এখন তো এক্সিস্টিং যেটা ছিল উনি আগেও চিফ ছিলেন। এখন বিষয় হলো সেটা হলো যে মানে আসলে আমরা যেটা বলছি যে সঠিক ব্যক্তি প্রতিষ্ঠানও লাগবে, আবার সেখানে সঠিক ব্যক্তিটা নিচ্ছে কিনা, এক্সপার্টিজ এবং সঠিক ব্যক্তি যেটা বললেন সেই কথাটাই আসল কথা, যে আমাদের এই যে পুরো প্রসেসগুলো এখন হঠাৎ করে আপনি চাইলেন কিন্তু আপনি ইন্টারনাল প্রাইমারি প্রসেসগুলো করলেন না, তাহলে কিন্তু ইট উইল বি ফিউটাইল এফার্ট। আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই আবার আলোচনা করব, আমরা ফেরত আসবো হয়তো আপনাদের কাছেও। আমরা চাইবো যে সামনের দিনগুলোতে এই প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাক। দর্শক, আজকে শেষ করে দিতে হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে আপনাদেরও
আরও শুনবার হয়তো আগ্রহ ছিল। আমরাও অধীর আগ্রহে তাকিয়ে থাকবো যে আমাদের যে সম্পদ অবৈধভাবে দেশের বাইরে চলে গেল সেটা আমরা ফেরত আনতে পারলাম কিনা। নিঃসন্দেহে এতে একদিকে যেমন রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন হবে, সেই সাথে আমাদের যে কারিগরি এবং আইনি দিকগুলো আছে সেগুলোতে সমান গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন। আমাদের প্রয়োজন অন্য যে দেশে আমাদের অর্থ পাচার হয়েছে তাদের সাথে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখা। দর্শক, আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার ফেরত আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।